মর্নিং বয়েস। স্নেহের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সুখন স্যার। তোমরা জানো এখন আমরা রিভিশন ক্লাস করছি তোমাদের সাথে। আমাদের সিলেবাস ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। ব্রাদার তোমাদের যে নোটিশ দিয়েছে তাতে লক্ষ্য করবে, যদি সরকার কর্তৃক অ্যাসাইনমেন্ট বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের ফার্স্ট টার্মিনাল পরীক্ষা হবে। এই জন্য তোমাদের সবাইকে ফার্স্ট টার্মের যে সিলেবাসটা রয়েছে সেটা ভালো মতো অধ্যয়ন করতে হবে। আজকে আমরা যে অধ্যায়টা রিভিশন করব সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এখানে যেহেতু রিভিশন, তাই আমরা যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা তোমাদের জানার দরকার, সেই জিনিসগুলো এখানে আলোচনা করব। যেহেতু উদ্ভিদ এবং প্রাণীয় কোষীয় সংগঠন অধ্যায়টি, এই অধ্যায় থেকে আমরা উদ্ভিদ এবং প্রাণীর কোষ এর প্রকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা রাখব। তো প্রথম জানতে হবে কোষ কি। তোমরা জানো ইতিমধ্যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। যদি তুমি জীবকোষের প্রকারভেদ করো তাহলে নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে তোমার কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। আর প্রথমটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন ব্যাকটেরিয়া, কিন্তু প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে। আবার এই প্রকৃত কোষকে কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। এর মধ্যে দেহকোষের কাজ হচ্ছে দেহের গঠন এবং বৃদ্ধিতে অংশগ্রহণ করে, এবং এই কোষের বিভাজনের ফলে জীবদের বৃদ্ধি ঘটে। এবং জনন কোষের কাজ হলো জীবের প্রজননে অংশ নেয়। জীবের দেহ বিভিন্ন রকম বা বিভিন্ন আকৃতির কোষ পাওয়া যায়, যেমন গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, আয়তাকার হতে পারে। এই কোষগুলো সাধারণত খালি চোখে দেখা যায় না, এদের দেখতে গেলে তোমাকে ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। এবার আমরা জানবো যে একটি উদ্ভিদ কোষ বা একটা প্রাণী কোষের গঠন। আমরা যখন এই অধ্যায়টা পড়িয়েছিলাম তখন তোমরা সবাই একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র আঁকা শিখছিলে, এবং উদ্ভিদ কোষ এর যে বিভিন্ন অংশগুলো আছে সেই অংশগুলো বিবরণ জেনেছিলে। আজকের ক্লাসে আমরা সেই জিনিসগুলো আবার একটু পুনরালোচনা করব। তোমাদের এই জিনিসটা বাসায় বারবার প্র্যাকটিস করবে। একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে তাদের মধ্যে পার্থক্য নিরূপণ। এই কাজটা আমরা তখন তোমাদের SW হিসেবে নিয়েছিলাম। এই কাজটা তোমরা সবাই ভালো মতো প্র্যাকটিস করবে, কারণ এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র তোমার পরীক্ষায় আসার মতো। আমরা যদি একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন দেখি তাহলে একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুইটা অংশ নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। মনে রাখবে, একটা আদর্শ উদ্ভিদ কোষ দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে তোমার কোষ প্রাচীর, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। আসো, কোষ প্রাচীরটা কি? এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দ্বারা তৈরি একটি পুরু প্রাচীর থাকে, সেটাকে কোষ প্রাচীর বলে। এই কোষ প্রাচীরটা সেলুলোজ দ্বারা গঠিত, তবে প্রাণী কোষের এই কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের যেটা থাকে সেটাকে আমরা প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে এই কোষ প্রাচীর যে জড় পদার্থ বা সেলুলোজের তৈরি, কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে, সেটাকে আমরা কূপ বলি। কূপ। কোষ প্রাচীর কি করে? কোষের আকার প্রদান করে এবং ভিতর ও বাইরের মধ্যে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে তোমার কোষ প্রাচীরের কাজ। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা এবং ভিতর এবং বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করা। এবার আসো,
প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলা হয়। এই প্রোটোপ্লাজমকে তোমার জীবনের ভিত্তি বলা হয়। এই প্রোটোপ্লাজম তোমার জৈব ও অজৈব যৌগের সমন্বয়ে গঠিত। মনে রাখবে, প্রোটোপ্লাজমের পানির পরিমাণ হচ্ছে শতকরা 67 থেকে 90 ভাগ। এই জিনিসটা মনে রাখবে। প্রোটোপ্লাজম যেহেতু অর্ধতরল জেলির মতো থকথকে দানাদার বর্ণহীন সজীব অংশ, তাই এতে পানির পরিমাণ শতকরা 67 ভাগ থেকে 90 ভাগ। প্রোটোপ্লাজমের কোষের প্রধান দুইটি অংশে ধারণ করে, মনে রাখবে। সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এখানে অবশ্য তিনটা অংশ বলা হচ্ছে, কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম। এই কোষ ঝিল্লিটা সাইটোপ্লাজমের মধ্যে চলে যাবে। আর তাহলে প্রোটোপ্লাজম দুইটা জিনিস ধারণ করে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আসো এখানে যে তিনটা আসে আমরা তিনটি আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটা হচ্ছে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে। এই কোষ ঝিল্লির কাজ হচ্ছে এটি কোষের ভিতর ও বাহিরের মধ্যে পানি, খনিজ পদার্থ এবং গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে প্রোটোপ্লাজমের যে তিনটা অংশের কথা বলা হয়েছে, প্রথমটা হচ্ছে কোষ ঝিল্লি, পরেরটা হচ্ছে সাইটোপ্লাজম এবং তারপরে হচ্ছে তোমার নিউক্লিয়াস। তাহলে আমরা কোষ ঝিল্লি জানলাম, এখন আমরা জানবো সাইটোপ্লাজম সম্পর্কে। সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজম থেকে তুমি যদি নিউক্লিয়াসকে বাদ দাও বা নিউক্লিয়াস ছাড়া বাকি যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে মনে রাখতে হবে কোষের যে শারীরবৃত্তীয় কাজটা এখানে সম্পূর্ণ হয়, যেমন সালোক সংশ্লেষণ। আর সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে, যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্গাণু, বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপে যারা যে বস্তুগুলো কাজ করে, সেগুলো হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোসোম, লাইসোজোম, সেন্ট্রিওল। এগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে এখানে তোমাদের তিনটা গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করা হয়েছে। তার প্রথমটা হচ্ছে প্লাস্টিড, দ্বিতীয়টা হচ্ছে কোষ গহ্বর এবং মাইটোকন্ড্রিয়া। আরও সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে, কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকে ক্লাস 6-এ তোমাদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করা হয়েছে। তার প্রথমটাকে হচ্ছে তোমার প্লাস্টিড। এই প্লাস্টিডকে তোমার বর্ণদ্বারও বলা হয়, মনে রাখবা। তবে প্রাণী কোষে এই প্লাস্টিড থাকে না, এটা হচ্ছে তোমার উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। প্লাস্টিড কি করে? উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে তোমার ভূমিকা লাভ করে। মনে রাখবা, রঞ্জক পদার্থের উপস্থিতির উপর ভিত্তি করে এই প্লাস্টিড তোমার দুই প্রকার হয়। একটা হচ্ছে তোমার কোমোপ্লাস্ট বা বর্ণযুক্ত প্লাস্টিক, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট বা বর্ণবিহীন প্লাস্টিক। কোমোপ্লাস্ট আবার দুই ধরনের হয়, যথা ক্লোরোপ্লাস্ট ও কোমোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের তোমার তিনটা অংশ থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে আবরণী, স্ট্রোমা এবং গ্রানা। আর এই প্লাস্টিকের মধ্যে, ক্লোরোপ্লাস্টের মধ্যে যে সবুজ বর্ণের ক্লোরোফিল থাকে, সেটা কি করে? সালোক সংশ্লেষণে সহায়তা করে। অর্থাৎ সালোক সংশ্লেষণের জন্য সবুজ প্লাস্টিড অংশগ্রহণ করে এবং সেটি সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। তাই এটা উদ্ভিদ কোষের একটি অতীব গুরুত্বপূর্ণ অংশ, কারণ সমস্ত জীবজগৎ খাদ্যের জন্য এই উদ্ভিদ তথা এই প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্টের উপর নির্ভরশীল। আর অন্য রঙের প্লাস্টিকগুলো, যেগুলো মনে করো বিভিন্ন বর্ণে তৈরি করে, সেগুলো হচ্ছে কোমোপ্লাস্ট। তবে বর্ণহীন যে প্লাস্টিক সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। আরো বিস্তারিত তোমরা যখন উপরের ক্লাসে পড়বে তখন প্লাস্টিকের আরো বিস্তারিত, প্লাস্টিকের গঠন, প্লাস্টিকের চিত্র অবশ্য আমরা প্রথমে আলোচনা করেছি বা তোমরা রেখেছো, এগুলো বড় ক্লাসে আরো বিস্তারিত জানবে।
এবার আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে উদ্ভিদ কোষের আরেকটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সেটাকে বলা হয় কোষ গহ্বর। মনে রাখতে হবে যে দেখবা তুমি উদ্ভিদ কোষের একটা কোষ গহ্বরটা আকারে অনেক বড়, বেশ বড়, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত থাকে না, থাকলেও সেটা অনেক ছোট থাকে। তাহলে এই কোষ গহ্বরের মধ্যে তোমার বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বজ্র পদার্থ, খনিজ পদার্থ এগুলো থাকে। উদ্ভিদ কোষের দেখবা যে কোষ গহ্বর বেশি থাকে এবং আকারে সেটা বড় হয়। আর এই কোষ গহ্বরের মধ্যে যে রস থাকে সেটাকে কোষ রস বলে। এই কোষ রস তোমার বিভিন্ন রকমের জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি দ্রবীভূত অবস্থায় কোষ রস তৈরি করে। আর মনে রাখতে হবে কোষ গহ্বরে কোষ রসের আধার হিসেবে কাজ করে, অর্থাৎ কোষ রসটাকে কোষ গহ্বর ধারণ করে। আর এই কোষ এছাড়া কোষের উপর কোনো চাপ এলে সেই চাপটা কোষ গহ্বর মধ্যে সেটা নিয়ন্ত্রিত হয়। তাহলে কোষ গহ্বর হচ্ছে কোষের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে তোমার কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। কেন বলা হয়? কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। মাইটোকন্ড্রিয়া সাধারণত দণ্ডাকার, তারপর হচ্ছে বৃত্তাকার বা তারকাকার হতে পারে। এদের দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি বা আবৃত থাকে। তবে এখানে একটু ব্যতিক্রম, সাধারণত আমরা দেখি যে বাইরের স্তরটা অমসৃণ হয় আর ভিতরের স্তর মসৃণ হয়, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা উল্টা, বাহিরের স্তরটা হয় মসৃণ আর ভিতরের স্তরটা হয় বাতযুক্ত। আর মাইটোকন্ড্রিয়ার তোমার প্রধান কাজ হচ্ছে শ্বসন প্রক্রিয়ার সাহায্যে তোমার শক্তি উৎপাদন করা। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের আধার বলা হয়। এটা অনুধাবনে আসতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয় কেন। আবার মাইটোকন্ড্রিয়ার গঠন, চিহ্নিত চিত্র সংগঠন এভাবে পরীক্ষা আসতে পারে। তাহলে এই তিনটা অংশ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো রয়েছে তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু সম্পর্কে জানলাম, যথা প্লাস্টিড, কোষ গহ্বর এবং মাইটোকন্ড্রিয়া। এবার আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে উদ্ভিদ কোষের বা কোষের গুরুত্বপূর্ণ অংশ, কারণ কোষের সকল যাবতীয় কাজ যেখানে হয়ে থাকে সেটাকে আমরা বলি নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান যে গোলাকার ঘনবস্তুটি সেটা হচ্ছে নিউক্লিয়াস। আবার বলতে পারো যে প্রোটোপ্লাজমের পর্দা দ্বারা বেষ্টিত সর্বাপেক্ষা ঘনবস্তুটি হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। এর অবস্থানটা দেখো, নবীন কোষ যদি বলে তাদের অবস্থানটা হয় কেন্দ্রে, কিন্তু যখন পরিণত হতে থাকে তখন কখনো গোলাকার, কখনো উপবৃত্তাকার, কখনো বা নলাকার হতে পারে। তবে কোনো কোনো কোষে আবার নিউক্লিয়াস থাকে না, যেগুলোকে আমরা আদি কোষ বলি। এবার আসো, নিউক্লিয়াস প্রধানত তোমার 5টা অংশ নিয়ে গঠিত হয়। এখানে অবশ্য 4টা বলা হয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্রটা এখানে আলোচনা করা হয়নি, তারপর বইয়েরটাই বলবা। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার তন্তু এবং হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র শিখবে তোমরা, কারণ এটা পরীক্ষার জন্য আসবে। বিভিন্ন অংশ চিহ্নিত করা শিখবে এবং বিভিন্ন অংশে কাজ শিখবে। এবার আসো, আমরা যদি নিউক্লিয়াসের গঠনটা দেখি, প্রথমটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে নিউক্লিয়াসের সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা। এটি নিউক্লিয়াসকে আবৃত থাকে, এই জন্য এটাকে নিউক্লিয়ার পর্দা বলে। এই নিউক্লিয়ার পর্দায় অসংখ্য ছিদ্রযুক্ত, এটাকে আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার পর্দা তোমার সাইটোপ্লাজম এবং এর সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসের রক্ষণাবেক্ষণ করে। তাহলে এই নিউক্লিয়াসের মেমব্রেনের যে ছিদ্র রয়েছে, এই ছিদ্র যেটাকে বলি আমরা নিউক্লিয়ার রন্ধ্র, এটার মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এবার আসো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত তোমার স্বচ্ছ, দানাদার ও জেলির মতো অর্ধ তরল পদার্থ, যেটাকে নিউক্লিওপ্লাজম। একে ক্যারিওলিম্ফ বলা হয়, ক্যারিওলিম্ফ। এটি নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাহলে এই নিউক্লিওপ্লাজমটা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার কি করে,
যে ক্রোমোজোমগুলো সেটাকে ধারণ করে। এবার আসো নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে দেখবা এই যে বিন্দুর ন্যায় একটা গাঢ় মানে গোলাকার বস্তু আছে, অতি ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল এবং অপেক্ষিত ঘন, এটাকে বলা হয় তোমার নিউক্লিওলাস। সাধারণত প্রতি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে, প্রতিটি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে। এবার আসো ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা। এটা হচ্ছে নিউক্লিওপ্লাজমে তুমি দেখো যে বাসমান এই যে পেঁচানো, এই যে পেঁচানো যে সুতার মতো অংশটিগুলো রয়েছে সেটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। আর কোষ বিভাজনের সময় এই তন্তুময় গঠনটি কয়েকটি টুকরায় পৃথক হয়ে যায়, আর এই প্রতিটি টুকরাকে আমরা বলি ক্রোমোজোম। আর কোষের অ্যাকচুয়ালি বৃদ্ধি বলো, যে কোনো বৈশিষ্ট্য ধারণ করা বলো, সেগুলোর কাজ হচ্ছে এই ক্রোমাটিন তন্তু। কোষের বৃদ্ধি এবং যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তোমার এই ক্রোমাটিন তন্তু দ্বারা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব মনোযোগ সহকারে এই নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র আঁকা শিখবে এবং তার বিভিন্ন অংশের নাম শিখবে এবং তাদের গঠন এবং কাজ জানবে। এবার আসো জীবদেহে কোষের ভূমিকা। যা আমাদের জীবদেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত, এখানে কি কাজ করে? কোষের সকল কাজ বলতেই এই বিভিন্ন রকমের কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মনে রাখতে হবে কতগুলো কোষ নিয়ে বা কতগুলো কোষ মিলে বা একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ সম্পন্ন করে, তখন ওই যে দলবদ্ধ কোষ তাদেরকে একত্রে টিস্যু বা কলা বলে। আমরা এই বিভিন্ন রকমের কলা মিলে অঙ্গ বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়। এরকম কোষের বিভিন্ন কাজ আমরা দেখব। প্রথমটা হচ্ছে বিভিন্ন ধরনের কলা গঠন, অর্থাৎ আমরা জানি যে অনেকগুলো কোষ যখন মিলিত হয়ে একটি কাজ করে তখন সেটা হচ্ছে টিস্যু। এই টিস্যুগুলো আবার সমন্বিত হয়ে কলা বা কলাতন্ত্র গঠন করে। এক্ষেত্রে বিভিন্ন কলার যে কাজ, যেমন পরিবহন, তারপর হচ্ছে ভারসাম্য রক্ষা করা, ধীরতা প্রদান করা, এদের কাজ। তোমরা যখন ক্লাস 7-এ উঠবে তখন তোমরা এই বিভিন্ন প্রকার টিস্যুর গঠন শিখবে। এটা ক্লাস 7-এ, যেমন উদ্ভিদ টিস্যু কিরকম হয়, উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ, আবার প্রাণী টিস্যুর প্রকারভেদ। যেমন উদ্ভিদ টিস্যু 2 ধরনের হয়, বাহক টিস্যু, স্থায়ী টিস্যু। আবার প্রাণী টিস্যু 4 ধরনের হয়, যেমন আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। এগুলো তোমরা ক্লাস 7-এ গিয়ে জানবে। তারপর আসো বিভিন্ন অঙ্গ গঠন। বিভিন্ন ধরনের কোষ ও কলা মিলিত হয়ে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। আর প্রাণীদের ক্ষেত্রে যেমন চোখ, কান, মুখ, হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, যকৃৎ, স্পৃহা ইত্যাদি। জীবের দেহ গঠন। ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয়, আর এই কোষ বিভাজনের মাধ্যমে ক্রমাগত বাড়তে থাকে এবং জীবদেহের বৃদ্ধি ঘটে। তাহলে জীবদেহের গঠনে কোষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে আসো খাদ্য উৎপাদন। সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে, আমরা ইতিমধ্যে জেনেছি। কারণ সবুজ উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিক থাকে। এই ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। তাই খাদ্য উৎপাদনেও কোষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আসো শক্তি উৎপাদন। জীবের জীবন ধারণের জন্য শক্তির প্রয়োজন হয়। এই শক্তি আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে। আবার এই খাদ্য উৎপাদনের জন্য কোষের প্লাস্টিডের উপর নির্ভরশীল হতে হয়। এবার আসো খাদ্য ও পানি সঞ্চয়। কিছু কিছু উদ্ভিদ কোষে পানি সঞ্চয় করে রাখে, আবার কোনো কোনো কোষ খাদ্য মজুত করে রাখে, যেমন ফণী মনসা, আলো, তারা খাদ্য মজুত করে রাখতে পারে। তারপর আসো প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায়, এদের কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক বা বিভিন্ন রসকে নিঃসরণ করা, যেমন পিত্তরস, ইনসুলিন, জারক রস। এগুলো বিভিন্ন রকমের কোষ নিঃসরণ করতে সাহায্য করে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা তোমাদের 3য় অধ্যায় অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী ও কোষীয় সংগঠন অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের 5ম অধ্যায় সালোকসংশ্লেষণ নিয়ে
পূর্ণ আলোচনা ক্লাস করব। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।